স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যা মামলার 14 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব রয়েছেন। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গেল 27 অক্টোবর এই 14 জনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। নতুন নির্বাচন কমিশন গঠনে বৃহস্পতিবারের মধ্যে 10 জনের চূড়ান্ত নামের তালিকা জমা দেবে সার্চ কমিটি। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে 3 শতাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার এখন একটিই প্রশ্ন, কবে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? রাজনৈতিক নেতারাও এ নিয়ে প্রায় কথা তুলছেন, অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন দ্রুত নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তী সরকারও বলছে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচন দিতে চায় তারা। নতুন নির্বাচন কমিশন গঠনে এরই মধ্যে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। সার্চ কমিটিতে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন, এমনকি ব্যক্তির কাছ থেকেও তারা নাম আহ্বান করেছে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার জন্য। তো আমি আশাবাদী যে তারা সঠিক ব্যক্তিদেরকেই তারা খুঁজে বের করবেন। বিএনপির পক্ষ থেকে 10 জন ও জামাত 8, নাগরিক ঐক্য 5 এবং গণ অধিকার পরিষদ 10 জনের নামের তালিকা দিয়েছে। নাগরিক ঐক্য বলছে আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ যেন নির্বাচন কমিশনে ঢুকতে না পারে, সেদিকে সবার সতর্ক থাকতে হবে। প্রশাসন গত 15 বছরে যেটা তৈরি হয়েছে এর মধ্যে দাঁতি বসাতে পারছে না নতুন সরকার, কারণ ডাউন দ্য লাইনে তো 15 বছরে যে জিনিসটা তৈরি করেছে সেখানে অন্তত 5টা-6টা স্তর পর্যন্ত এগুলোই আছে। সবার স্বার্থের বা সবার আশাকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা করতে পারেন। নিজ দলের সাথে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাব না করতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান গণ অধিকার পরিষদের। ভালো নির্বাচন একটা ভালো নির্বাচন কমিশন, এখন সেখানে আমি যদি আমার দলের কাউকে প্রস্তাব করি সেটা তো অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে না, আবার অন্য কেউ যদি তার দলের সাথে সংযুক্ত কাউকে প্রস্তাব করে তাহলে তো সেটাও গ্রহণযোগ্যতা পাবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে যে সরকার যেন নিয়োগের আগে তাদের নিয়ে একটা গণবিজ্ঞপ্তি দেয় বা গণশুনানি করে। অসমর্থিত সূত্রে জানা গেছে নতুন সিইসি হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম, শহীদ খান, মহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকারিয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েকদিনের মধ্যে গঠন হচ্ছে নির্বাচন কমিশন। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুতই ঘোষণা করা হবে নির্বাচনের রোড ম্যাপ। এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ গত 1.5 যুগের সব অপকর্মের বিচার হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় 100 দিনে অন্তর্বর্তী সরকারে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে কেউ বাদ যাবে না। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রধান উপদেষ্টা জানান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় শুধু দেশের আদালতেই নয়, আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়,
আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে সুপারিশমালা পেশ করবে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। 100 দিনে দেশের অর্থনীতি সচল অবস্থানে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, দেশের উন্নয়নে দ্রুতই বন্ধু রাষ্ট্রগুলো থেকে সহায়তা আসা শুরু হবে। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। এ সময় তিনি বলেন, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রবাসী বাংলাদেশিদেরও বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। শনিবার থেকে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার দিবাগত রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হয়েছে থাইল্যান্ডের ভেস্তানি হাসপাতালে। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজলকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইতিমধ্যে কাজল মিয়া সহ 5 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও 20 জনকে পাঠানোর পরিকল্পনা আছে বলে জানান তিনি। গত 5 আগস্ট শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিজয়ের দিন রাজধানীর যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কাজল মিয়া। বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্বস্তি থাকলেও তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না, কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজধানীতে বে অফ বেঙ্গল কনভারসেশনে কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি বিষয় বা এজেন্ডায় এই সম্পর্ক আটকে রাখা যায় না, বরং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক যোগাযোগ ও জনগণের যুক্ততার মধ্য দিয়ে অব্যাহতভাবে এগিয়েছে। এছাড়া ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে এবং দিল্লি বিশ্বাস করে দুই দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে যুক্ত। সম্প্রতি নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহকে অগ্রগতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রণয় ভার্মা। বাংলাদেশ is uniquely poised to advance বাংলাদেশ ভারত সম্পর্ককে একটি বিষয়ে আটকে রাখা যায় না। দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে, কিন্তু তা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না। বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 1 মাস বৃদ্ধি করা হয়েছে। রিটার্ন জমা দেওয়া যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক ঘোষণায় জানায়, কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বাড়ানো হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে। রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় এনবিআর। নাফ নদী সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক সহ চোরাচালান রোধের অজুহাতে 7 বছর ধরে মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। এতে বিপাকে টেকনাফের 6000-এর বেশি জেলে জীবিকায় হাত না দিয়ে সীমান্তের টহল জোরদার করার দাবি তাদের। দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে 2017 সালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখের বেশি রোহিঙ্গা। এরপর রোহিঙ্গাদের ভার সামলাতে সতর্ক হয় তৎকালীন সরকার।
সিদ্ধান্ত হয় সীমান্তে নিরাপত্তা জোরদারের। মাদক চোরা কারবার ও রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশীয় জেলেদের। জেলেদের অভিযোগ, এতদিন শুধু তাদের রোজগারি বন্ধ হয়েছে, ঠেকানো যায়নি অনুপ্রবেশ বা চোরা কারবারি। ৬,০০০-এর বেশি জেলের জীবিকার কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। ৮ বছর পর্যন্ত রোহিঙ্গা পালানোর কারণে আমাদের নাম নদী বন্ধ হয়ে গেছে। অনেক গরিব দুঃখী লোক তাহলে খাওয়া দাওয়া করতে পারি না, চুরি করে যা গিলে আটকে যায়, না হলে বিজিবির হাজে আটকে, না হলে মায়ের মারা হাজে আটকে। আসর হাজে যাবি জানি না, আর নাম নদী খোলা দিলে আর ভীষণ খুশি। এদিকে মিয়ানমারে যুদ্ধাবস্থা চলমান থাকায় জটিল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের জেলেরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আমরা অনেক টহল বাড়িয়েছি, একই সাথে এখানে যারা বোট মালিক সমিতি আছে তাদেরকে আমরা বারবার বলছি যে ওনারা যেন সাবধানতা অবলম্বন করেন। উপজেলা প্রশাসন বলছে, জেলেদের দাবি নিয়ে দেওয়া স্মারকলিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমরা যেটা ওনাদের যে চাহিদাটা ছিল আমাদের কাছে স্মারকলিপি যে দিয়েছিল সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে আর কি, যেটা আসলে কবে চালু করবে। অনুপ্রবেশ বা চোরা কারবারি রোধে জেলেদের রোজগার বন্ধ না করে সীমান্তে টহল জোরদারের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি সেদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে কৃষি ঋণের আড়ালে সৌরসেচ পাম্প প্রকল্প চালু করে সর্বশান্ত হওয়ার পথে হাজারো কৃষক। তাদের অভিযোগ, ব্যাংকের পক্ষ থেকে স্বল্প খরচে সেচ দেওয়ার কথা বলে স্থাপন করা হয় পাম্পগুলো, তবে এর খরচে চাপিয়ে দেয় কৃষকদের উপর। 25 বছরের মেয়াদ থাকলেও পাম্পগুলো নষ্ট হয়ে যায় 1 বছরেই। এই প্রকল্পে কৃষকের ঋণ দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই দেওয়া হয় ঋণ। 10 বছর আগে কৃষিকাজে নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থার জন্য পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার হাজারখানেক কৃষককে গ্রিন এনার্জি প্রকল্পের আওতায় 5 কোটি 30 লাখ টাকা ব্যয়ে 17টি সৌর সেচ পাম্প সহায়তা দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা। পরে ব্যাংকের মাধ্যমে 11টি সমিতি করে রহিম আফরোজ ও শেরপা নামের 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে এসব পাম্প স্থাপন করা হয়, আর এই খরচ বহন করেন কৃষকরা। কিন্তু মেয়াদ 25 বছরের বলা হলো, বছর না ঘুরতেই বিকল হয়ে পড়ে সেচ পাম্পগুলো। অথচ প্রতিটি পাম্প বসানোতে খরচ দেখানো হয় 40 থেকে 60 লাখ টাকা। আর এই অর্থ কৃষকদের নামে ঋণ হিসেবে জুড়ে দেয় 10 বছরে সুদ আসলে তা দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। 1 বছর চলার পরে আবার এটা একদম অকেজো। 1 বছর পানি দেওয়ার পর নষ্ট হয়ে যায়। 1 বছর ভালো চললো, চলার পরে একেবারে অকেজো, আর চলে না, পানিও ওঠে না, আমরা সব ভোগান্তি। এদিকে টাকা আদায়ে সদর উপজেলার হাড়িভাষা এলাকায় কৃষক সমবায় সমিতির 300 কৃষকের নামে মামলা সহ তাদের 110 বিঘা জমি নিলামে তুলেছে ব্যাংকটি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পঞ্চগড়ের 11টি কৃষক সমবায় সমিতির সহস্রাধিক কৃষক। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। এখন আমরা আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জমি মর্গেজও নিছে,
এবং এইদিকে ব্ল্যাঙ্ক চেক নিছে। কৃষি ঋণ গ্রহণ করার পাশাপাশি তারা গ্রিন এনার্জি লোন নামে একটা ঋণ চাপাই দিছে, যেটা আমরা জানি 2 বছর পর আমাদের সঙ্গে ব্যাংক প্রতারিত করছে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও আমরা কোনো পরিত্রাণ পাইনি। তবে ব্যাংকের ব্যবস্থাপক জানান, নিয়ম মেনে ঋণ দেওয়া হয়েছিল কৃষকদের। আমরা তো লোন দেওয়ার জন্য অনেকের কাছে যাই, তাই না? তাকে লোনের ভালো দিক খারাপ দিকগুলো বলি, তারপরে যদি কেউ লোন নেই সে দায়িত্ব তার ব্যাংকারের না। ভাইয়া, আমি কি আপনাকে বোঝাতে পারছি? পরিস্থিতি বিবেচনায় ঋণের বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্তে আসবে ব্যাংক কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আবারও নির্বিচারে কাটা হচ্ছে যশোর নড়াইল মহাসড়কের গাছ। যদিও দুর্ঘটনার কারণ হতে পারে যুক্তি দেখিয়ে মাত্র 30 থেকে 40টি গাছ কাটার অনুমতি পায় ঠিকাদার। শতবর্ষী এসব গাছ ধ্বংসের এই কার্যক্রমে ক্ষুব্ধ সচেতন মহল। কাটা হচ্ছে বহুবর্ষী মেহগনি, আবারও বিরান হচ্ছে ছায়ায় আচ্ছাদিত যশোর নড়াইল মহাসড়ক। মহাসড়কটি 6 লেনে উন্নীত করার সিদ্ধান্ত হওয়ার পর যশোরের নীলগঞ্জ সেতু থেকে করিমপুর পর্যন্ত 892টি গাছ নিলামে বিক্রি করা হয়। 2 ধাপে গাছ কাটার অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব হাসান ও স্বদেশ ট্রেডিং। গত এপ্রিলে তাপপ্রবাহের মধ্যে গাছ কাটা শুরুর পর বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। একটি পরিবেশবাদী সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে গাছ কাটায় স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। এরপর উচ্চ আদালতে রিট করে গোড়া কাটা হয়েছে এমন 30 থেকে 40টি গাছ কাটার অনুমতি পায় মেসার্স রাকিব হাসান, কিন্তু নির্বিচারে কাটা হচ্ছে সব ধরনের গাছ। 6 লেন প্রকল্পটি একনেকে পাশ না হলেও গাছ কাটার মহোৎসবে ক্ষুব্ধ স্থানীয়রা। এত মোটা গাছ বা এত পুরাতন গাছ পাওয়া যায় না। এটা যশোর জেলার ঐতিহ্য না, শুধু সমগ্র বাংলাদেশের একটা সম্পদ। গাছ আমরা উজাড় করে দিচ্ছি, পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছি। এই গত এপ্রিল মে মাসেই আমরা তাই যশোরবাসী হারে হারে টের পাইছি, তারপরেও সেই একই কাজ চলছে। খুলনা রোড খালি, ঝিনেদা রোড খালি, এখন নড়াইল রোড সেই গাছকে করে ধরেছে। দ্রুত হস্তক্ষেপ করা উচিত, তা না হলে স্বভাবতই মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভই হবে এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন বলছে, চিহ্নিত গাছের বাইরে কোনো গাছ কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে। যদি নিষেধাজ্ঞা থাকে উপযুক্ত আদালত থেকে, এবং তারপরেও যদি সেটা গাছ কেটে ফেলে, তাহলে তো সেটা আদালত অবমাননার একটা কাজ করেছে তারা। তা আমরা এটা জেনে এটা আমার পরবর্তী ব্যবস্থা নেব। আদালতের নির্দেশনা অমান্য করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 5 জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক 10 মন্ত্রী, উপদেষ্টা সচিব ও বিচারপতি সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন তাদেরকে এখনো হাজির করা হয়েছে কিনা, কোন সময় হাজির করা হতে পারে, আর এজলাস সেবা কখন তুলবে? দেখুন হিমাদ্রি, শেষ প্রশ্নটি দিয়েই আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এজলাসে ওঠানোর কথা রয়েছে সকাল 10টায়, তার মানে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যার অপরাধী 27শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই হাজিরা করার যে বিষয়টি, সেটা কিন্তু নির্দেশনা আসে। সেটা হচ্ছে যে বিচারপতি যিনি আছেন চেয়ারম্যান, তিনি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে, 3 সদস্যের নেতৃত্বে কিন্তু এই আদেশ জারি করা হয়। যেমনটা আজকের এই দিনটা হাজির করার যে নির্দেশনা, সেটা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে বিগত সরকারের সাবেক মন্ত্রী, সচিব, উপদেষ্টা সহ বিচারপতি সহ মোট 14 জনকে কিন্তু আজকে হাজির করা হবে। তবে গ্রেফতারি পরোয়ানা কিন্তু সেই আদেশটি আসলে 27 তারিখে 27শে অক্টোবর যে আদেশটি দেওয়া হয়েছিল, সেটাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে যে আনুষ্ঠানিকতা হাজিরা দেওয়ার যে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই হাজিরার আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শুরু হবে। তার মানে যে বিভিন্ন থানায় অপরাধের যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো
জায়গাগুলোতে কেরানীগঞ্জে যে কারাগারে আছেন যে সাবেক মন্ত্রী সহ আর অন্য যারা রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সেখানে আছেন বিভিন্ন থানার মামলা করা দায়। তো এই ক্ষেত্রে যে মানবতা বিরোধী অপরাধের যে কার্যক্রম সেটা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং কি সেটা হবে হয়তো বা 10টার দিকে। তবে এর আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কারা কারা 14 জনের মধ্যে কারা রয়েছেন তাদের মধ্যে আমি একটু বলতে চাই, সালমান এফ রহমান রয়েছেন, আনিসুল হক রয়েছেন, আব্দুল রাজাক রয়েছেন, শাহজাহান খান রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান রয়েছেন, ডক্টর দীপুমণি রয়েছেন, গোলাম দস্তগীর গাজী রয়েছেন, রাশেদ খান মেনন রয়েছেন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম। তো এই গ্রেফতারি পরোয়ানা আসলে যে সকাল 10টায় তাদেরকে যে হাজির করা হবে, পরবর্তীতে আনুষ্ঠানিকতা বা পরবর্তীতে আসলে চিফ প্রসিকিউটর কি বলেন সেই বিষয়টা পরবর্তীতে আমরা হয়তোবা জানানোর চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কাজ করতে বেইজিং আগ্রহী বলেও বাইডেনকে জানান চীনা প্রেসিডেন্ট। পেরুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেকের সম্মেলনে শনিবার শি ও বাইডেনের সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করতে বেইজিং পিছপা হবে না বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন চীনের প্রেসিডেন্ট। এদিকে রবিবার এক বিবৃতিতে তাইওয়ান জানিয়েছে চীনের সামরিক উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি এবং বৈশ্বিক অর্থনীতিতে আঘাত সৃষ্টি করতে পারে। অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ভিক্টোরিয়া অঙ্গরাজ্য জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে দাবানলে বেশ কয়েকটি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার ঝোড়ো বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে অঙ্গরাজ্যটির 80টি স্থানে ছড়িয়ে পড়ে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো দমকল কর্মী। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দাবানলে প্রায় 2000 হেক্টর বন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছে মজুত করা শস্য। এখন থেকে বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। ঠিক কেলেঙ্কারি যদি কোনো যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আরেকটু এক্সপ্লাইট করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যেই তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।